আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা সবাই জানেন যে এই মাসের 21 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার ব্রাজিলের কলম্বিয়ার বিপক্ষে একটা ম্যাচ রয়েছে, যেই ম্যাচটাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে বেশ উত্তেজনা দেখা যাইতেছে। সো এই ম্যাচটাকে নিয়ে আপনারা অনেক ধরনের ভিডিও চাইতেছেন, অনেকে জানতে চাইতেছেন যে ব্রাজিলের একাদশটা কেমন হবে কলম্বিয়ার বিপক্ষে। অনেকে আবার জানতে চাইতেছেন যে কলম্বিয়ার এগেনস্টে ব্রাজিলের অ্যাপ্রোচটা কি হবে, এই ম্যাচের টেকনিকটা কেমন হতে পারে, সেই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো। এই ম্যাচটাতে কলম্বিয়ার টেকনিকটা কি হইতে পারে এবং কলম্বিয়াকে হারাইতে হলে মোটামুটি ব্রাজিলকে কোন অ্যাপ্রোচে খেলতে হবে, কোন উইক পয়েন্ট গুলাকে কাজে লাগাইতে হবে, কলম্বিয়ার যে উইক জোন গুলা রয়েছে ওই কোন উইক জোন গুলাকে ব্রাজিলের কাজে লাগাইতে হবে, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো। তো প্রথমত আমরা যদি কলম্বিয়ার কথা বলি তাহলে দেখতে পারবো যে এই টিমের কোচ লস্টেন লরেঞ্জো, যিনি কিনা একজন আর্জেন্টাইন। এই আর্জেন্টাইন কোচটা কিন্তু বেশ অনেক দিন ধরে কলম্বিয়াকে লিড করতেছে, যার অধীনে 2022 থেকে 2024 পর্যন্ত তারা একটানা 27টা ম্যাচ আনবিটেন ছিলেন। 2022 সালে তারা আর্জেন্টিনার বিপক্ষে হেরেছিলেন। আর্জেন্টিনার বিপক্ষে হারার পরে 2024-এর কোপা আমেরিকার ফাইনালে এসে আবারও আর্জেন্টিনার কাছে হেরেছেন। সো মাঝখান দিয়ে তারা কিন্তু টানা 27টা ম্যাচ আনবিটেন ছিলেন। সো এমন একটা টিমের এগেনস্টে কিন্তু এখন ব্রাজিলকে খেলতে হবে। সো এমন একটা টিমের এগেনস্টে খেললেও এখন কলম্বিয়ার রিসেন্ট ফর্মটা ওই গত 2 বছর থেকে এখন একটু ডাউনফলে আছে। কারণ আপনি যদি তাদের সর্বশেষ 5টা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে সর্বশেষ 5টা ম্যাচের 2টা ম্যাচ তারা জিতেছে, 3টা ম্যাচ হেরেছে, যেখানে তারা লাস্ট ম্যাচটা ইকুয়েডরের এগেনস্টে হেরেছে। সো এমন একটা টিমের বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে, বাট এমন একটা টিমের বিপক্ষে খেলতে নামলেও ব্রাজিলের যে ফর্মটা আহামরি ভালো আছে সেটা আপনি বলতে পারবেন না। এই মুহূর্তে ব্রাজিল যে শেপে আছে সেটাও আহামরি না। সো সবকিছু মিলে এই ম্যাচটাতে আমরা হাড্ডাহাড্ডি একটা ম্যাচ দেখতে পারবো। সো এখন আমরা ভিডিওর মেইন পয়েন্টে আসি। আজকের ভিডিওর মেইন পয়েন্ট হচ্ছে মোটামুটি ব্রাজিল কোন অ্যাপ্রোচে কলম্বিয়াকে আটকাইতে পারে। দেখুন, প্রথমত আমরা যদি কলম্বিয়ার ট্যাকটিক্স এর কথা বলি, প্রথমত তাদের ফরমেশনের কথা বলতে হবে। লস্টেন লরেঞ্জো কিন্তু কলম্বিয়াকে বেশ অনেকগুলা ফরমেশনে খেলায়। তিনি 4-3-3 ফরমেশনে খেলায়, 4-2-3-1 ফরমেশনে খেলায়, তিনি তার দলটাকে 4-3-1-2 এমন একটা ফরমেশনে খেলায়। সো বেসিক্যালি তিনি কিন্তু মোটামুটি 4-2-3-1 এমন একটা ফরমেশনে কিন্তু দলকে খেলিয়ে থাকে, যেখানে আমরা দেখছি যে বিগত বেশ 3-4টা ম্যাচ এমন ধরনের একটা ফরমেশনে খেলেছিলেন। আবার লাস্ট ম্যাচটাতে দেখছি যে তিনি 4-3-1-2 ফরমেশনে খেলেছিলেন। বাট তার যে বেসিক ফরমেশনটা তিনি কিন্তু এই 4-2-1-3 এমন একটা ফরমেশনে কিন্তু দলকে খেলিয়ে থাকেন, যেখানে আমরা দেখতে পারবো যে উইং বেস ফুটবল অর্থাৎ তিনি উইঙ্গারদেরকে দিয়ে বেশি অ্যাটাক করা ট্রাই করে। তো এখন আমি যে এই উইং অ্যাটাকের কথা বলতেছি, এই উইং অ্যাটাকের ক্ষেত্রে সবচাইতে বেশি যেই 2টা প্লেয়ার ভূমিকা রাখে সেই 2টা প্লেয়ার হচ্ছে তার রাইট ব্যাক এবং লেফট ব্যাক। এইখানে এই যে রাইট ব্যাক এবং লেফট ব্যাক রয়েছে, এই রাইট ব্যাক এবং লেফট ব্যাক কিন্তু এই উইঙ্গারদেরকে বেশ সাপোর্ট দিয়ে থাকে। এখন সাপোর্টটা কিভাবে দিয়ে থাকে? সাপোর্টটা দিয়ে থাকে যখন তারা আক্রমণ করে, তাদের পায়ে যখন বল থাকে অর্থাৎ বিল্ড আপ ফুটবল হয়, তখন কিন্তু তারা এই 2টা ফুল ব্যাক অতিরিক্ত ওভারল্যাপ করে এই পজিশনে চলে আসে। এই পজিশনে এসে এই রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গারকে বেশ সাপোর্ট দিয়ে থাকে। তো এখন আপনি যদি এই রাইট ব্যাকের প্লেয়ারের কথা বলেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই রাইট ব্যাকে খেলে থাকে হচ্ছে ডারিয়ান মুনুজ, যিনি কিনা এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টোফ প্যালাসে খেলে থাকেন, যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই মুহূর্তে তিনি অলরেডি 3টা গোল 4টা অ্যাসিস্ট করে ফেলেছেন ক্রিস্টোফ প্যালাসের হয়ে। অর্থাৎ অফেন্সিভলি আপনি ধরতে পারেন যে এইখানে যে প্লেয়ারটা খেলে সে দারুণ, তার মোটামুটি স্পিড ভালো আছে, সে যেই পরিমাণ উপরে ওঠে সেই পরিমাণ আপনার যেই পরিমাণ এখান থেকে ওভারল্যাপ করে সেই পরিমাণ টেক ডাউন করে কিন্তু ডিফেন্স করার সময় নামতে পারে। এখন আপনি যদি লেফট ব্যাকের কথা বলেন, যে প্লেয়ারটা খেলে এই কলম্বিয়ার লেফট ব্যাকে, সেই প্লেয়ারটার নাম হচ্ছে জোয়াও মোজাইক, যিনি কিনা লা লিগার ক্লাব মায়োরকাতে খেলে। সো এই প্লেয়ারটাও কিন্তু এই পজিশন থেকে এইখানে এসে মোটামুটি আপনার উইঙ্গারদের সাপোর্ট দিতে পারে, এইখান থেকে এসে ক্রস করতে পারে, একের পর এক ক্রস করতে পারে। সো আমরা যেটা বললাম সেটা হচ্ছে তাদের যে লেফট ব্যাক এবং রাইট ব্যাক রয়েছে তারা অতিরিক্ত ওভারল্যাপ করে এইখানে এসে আপনার উইঙ্গারদের সাথে কানেকশন করে 1-2-1 খেলতে পারে, আবার এইখান থেকে ক্রস করে সেন্টার ফরওয়ার্ডদের উদ্দেশ্যে বল পাঠাইতে পারে, আবার এদেরকে বল দিয়ে তারা সেন্টার ফরওয়ার্ডদের উদ্দেশ্যে বল বাড়িয়ে ম্যাচ বের করে আনতে পারে। যেখানে আমরা কিন্তু দেখছি যে ভাই
ব্রাজিলের বিপক্ষে তারা যখন সর্বশেষ ম্যাচটা সর্বশেষ ম্যাচটা না, তারা যখন ফিফা উইন্ডোর অর্থাৎ ফিফা কোয়ালিফাই বিশ্বকাপের লাস্ট ম্যাচটা খেলেছিলেন, তখন কিন্তু আমরা দেখছি যে এই দুই সাইড দিয়ে ব্রাজিলকে অ্যাটাক করে তারা ম্যাচটা বের করে নিয়েছে, এইখান থেকে একটা ক্রস এসেছিল, যেখানে আপনার লুইস দিয়াস একটা গোল করেছেন। সো পরবর্তীতে আমরা দেখছি যে দুইটা গোল এসেছে কলম্বিয়ার, দুইটা গোলে কিন্তু তারা উইং বেস ফুটবল খেলে কিন্তু গোলগুলা বের করে এনেছেন। সো এখন আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, তাদের যে অ্যাটাকের মূল জায়গাটা সেটা হচ্ছে রাইট ব্যাক, লেফট ব্যাক, এরপরে রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার জায়গাগুলো দিয়ে কিন্তু তারা বেসিক্যালি অ্যাটাক করে থাকে। এখন তাদের খেলায় আমরা আরো একটা জিনিস দেখতে পাই যে অ্যাটাকিং মিডফিল্ডারে যে প্লেয়ারটা থাকে, অ্যাটাকিং মিডফিল্ডারে কে খেলে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাদের খেলে হচ্ছে এই জায়গায় হামেস রদ্রিগেজ, যিনি কিনা দারুণ ছন্দে রয়েছেন। এই মুহূর্তে তিনি মেক্সিকান ক্লাবের হয়ে খেলতেছেন, ওইখানে তিনি 3টা গোল ফার্স্টে অ্যাসিস্ট করে ফেলেছেন। সো তিনি বর্তমানে ল্যাটিন অঞ্চলের যে টপ প্লেয়ার রয়েছে, বোঝাতে চাইতেছি যে ল্যাটিন অঞ্চলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার যে পারফর্ম করা প্লেয়ার গুলা রয়েছে, এদের মধ্যে কিন্তু একজন, তার অ্যাসিস্ট সম্ভবত 6টা রয়েছে। সো বুঝতে পারতেছেন কি পরিমাণ ফর্মে আছে। সো এখন এই যে প্লেয়ারটা রয়েছে, এই প্লেয়ারটা কিন্তু তিনি যখন জাতীয় দলে খেলতে আসে, তখন কিন্তু তিনি এই একার একটা প্লেয়ার রয়েছে যে লেফট উইঙ্গার লুইস দিয়াস, এর সাথে কিন্তু বেশ ভালো ধরনের কানেকশন করতে পারে। আপনারা তো সবাই জানেন লুইস দিয়াস কি মাপের ফুটবলার, যিনি কিনা এখন লিভারপুলের হয়ে খেলতেছে, যেখানে লিভারপুলের হয়ে অলরেডি 9টা গোল 4টা অ্যাসিস্ট করছে। সো এই দুইটা প্লেয়ার যখন ভাই একে অপরের সাথে কানেক্ট করে, দেখবেন যে কখনো লুইস দিয়াস, কখনো এই জায়গায় আপনার হামেস রদ্রিগেজ, দেখবেন যে এই দুইটা প্লেয়ার 1-to-1 খেলে অপোনেন্টের ডি বক্সে ঢুকে যাইতে পারে। দুইটা প্লেয়ারের আপনার ড্রিবল স্কিল বেশ ভালো। আবার এই যে অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে হামেস রদ্রিগেজ, এই কিন্তু এই আউটসাইড অফ দ্য বক্স থেকে বেশ ভালো ধরনের শুট নিতে পারে। সো আপনাদেরকে বোঝাইতে পারতেছি যে আসলে কলম্বিয়ার যে ফুটবলটা, অর্থাৎ তাদের যে আক্রমণের স্ট্র্যাটেজিটা, সেটা কোন ধরনের স্ট্র্যাটেজি, তারা বেসিক্যালি উইং বেস ফুটবল খেলে। সো এবার আমরা আসি, তারা যদি 1-2টা গোলে এগিয়ে যায় তখন কি হয়। দেখুন, তারা যখন 1-2টা গোলে এগিয়ে যায়, তখন এই যে তাদের লেফট ব্যাক এবং রাইট ব্যাক রয়েছে, তারা কিন্তু উপরে ওঠে না বললেই চলে। সো ওই মোমেন্টে তাদের টেকনিকটা হয়ে থাকে, এই যে এখানে 2টা ডিফেন্সিভ মিডফিল্ডার দেখতে পাইতেছেন, কখনো এখানে আপনার 3টা মিডফিল্ডারও হয়ে থাকে। সো তারা যখন আপনার গোলে আগায় থাকে কিংবা লিডে থাকে, তখন কিন্তু এই 2টা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু এই থার্ড সেন্টার ব্যাক হিসেবে চলে আসে, হয়তো এটা আসে নয়তো এটা আসে, এখান থেকে আপনার থার্ড সেন্টার ব্যাক হিসেবে কাজ করে, যেটাকে আপনার আনকোরমেন্ট বলা হয়। সো এমন ধরনের একটা টেকনিক কিন্তু তাদের রয়েছে। অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, তারা যখন গোল হজম না করে গোল দিয়ে রাখবে, অর্থাৎ তারা যখন লিডে থাকবে, তখন কিন্তু তারা মোটামুটি লো ব্লক ডিফেন্সে খেলবে, যেখানে আপনি 1টা 2টা 3টা 4টা 5টা প্লেয়ার দেখতে পাইবেন। আবার অ্যাটাকিং মিডফিল্ডারে যে থাকে, সেই কিন্তু মোটামুটি ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে যায়। আবার তাদের উইঙ্গার গুলাও কিন্তু বেশ নিচে নেমে যায়, অর্থাৎ পুরোপুরি লো ব্লক করে দেয়, যেখানে ব্রাজিলিয়ান উইঙ্গারদের ঢুকাটা বেশ টাফ হয়ে যাবে যদি এইখানে কলম্বিয়া এগিয়ে যায়। সো এই তো গেল কলম্বিয়ার টেকনিক। এবার আমরা আসি ব্রাজিলের দিকে, যে আসলে ব্রাজিল কোন বিষয়গুলোকে কাজে লাগিয়ে ম্যাচটা বের করে আনতে পারবে। দেখুন, প্রথমত আমি যে বলেছি, এই লেফট ব্যাক এবং রাইট ব্যাক যে 2টা প্লেয়ার রয়েছে, তারা যখন অতিরিক্ত ওভারল্যাপ করে এই হাফ জোন কিংবা সেন্ট্রাল জোনে চলে আসবে, সেন্ট্রাল জোন না হাফ জোন কিংবা আপনার এই জায়গায় বলতে পারেন যে টাচ লাইনে ঘেসে চলে আসবে, রাইট উইং এবং লেফট উইং এর কাছাকাছি চলে আসবে, তখন ব্রাজিল যখন কাউন্টার অ্যাটাক দিবে, ব্রাজিলের পায়ে যখন হঠাৎ করে বল আসবে, কাউন্টার অ্যাটাক দিবে, তখন ব্রাজিলের যে উইঙ্গার গুলা রয়েছে, রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার যে প্লেয়ার গুলা থাকবে, তাদেরকে অতিরিক্ত স্পিডটাকে কাজে লাগিয়ে আপনার বল ক্যারি প্রোগ্রেস করে অপোনেন্টের ডি বক্সে নিয়ে গোল দেওয়ার ট্রাই করতে হবে। সো এখন আপনি যদি ব্রাজিলের উইঙ্গার দেখেন, তাহলে দেখতে পারবেন যে রাইট উইংয়ে রাফিনহা, রাইট উইংয়ে রয়েছে সাবিও, এস্তেবা উইলিয়ামের মতো প্লেয়ার রয়েছে, লেফট উইংয়ে এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো স্পিডি প্লেয়াররা রয়েছে। সো এদের কাছে যখন একবার বল যাবে কাউন্টার অ্যাটাকে, তখন এই যে 2টা ফুল ব্যাক রয়েছে, তারা যখন একটু উপরে থাকবে, তখন উপরে যাওয়ার ফলে যে স্পেস গুলা ক্রিয়েট হবে এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে যে স্পেস গুলা ক্রিয়েট হবে, এই স্পেস গুলাকে কাজে লাগাইতে হবে, কাজে লাগিয়ে যেভাবে হোক গোল করতে হবে। কারণ এদেরকে যদি প্রথমে গোল না দেওয়া যায়, অর্থাৎ
ধরুন কলম্বিয়াকে যদি আপনি প্রথমে যদি 20-25 মিনিটে যদি গোল না দিতে পারেন, তাহলে তারা কি করবে? তাহলে তারা ম্যাচটা ড্র করা ট্রাই করবে। তো তারা যখন ম্যাচটা ড্র করা ট্রাই করবে তখন কি হবে? তখন কিন্তু আপনার পুরো লো ব্লকে চলে আসবে। লো ব্লকে আসলে ব্রাজিলের গোল করতে বেশ বেগ পেতে হবে। সো সেই জন্য বলতে চাই, ব্রাজিলের যেই কাজটা হবে সে কাজটা হচ্ছে কাউন্টার অ্যাটাকে যেই করে হোক গোল একটা দুইটা আদায় করে নিতে হবে। সো পরবর্তী যদি একটা দুইটা গোল আদায় করে নিতে পারে, তখন তাদের যে ফুল ব্যাক গুলা রয়েছে, রাইট ব্যাক এবং লেফট ব্যাক রয়েছে, তারা অতিরিক্ত ওভারল্যাপ আবারও করবে। তাদের যে সেন্টার ব্যাক গুলা রয়েছে তারা এই মিডফিল্ডের এই পজিশনটাতে চলে আসবে। চলে আসলে তাদের যে সেন্টার ব্যাক গুলা হাইলাইন ডিফেন্স খেলা ট্রাই করবে। সো ওই মোমেন্টে হাইলাইন ডিফেন্স খেলা ট্রাই করলে আবারও ব্রাজিল গোলের সুযোগ তৈরি করতে পারবে, ব্রাজিল আর গোল করতে পারবে। সো আমার কাছে সর্বশেষ যে জিনিসটা মনে হইতেছে সেটা হচ্ছে ব্রাজিলকে অবশ্যই কাউন্টার অ্যাটাকের বলগুলাকে কাজে লাগাইতে হবে। লো ব্লক ভাঙতে ব্রাজিলের বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার স্যাপার হবে। সেই অনুযায়ী প্রথমেই ব্রাজিলকে একটা দুইটা গোল আদায় করে নিতেই হবে। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে হামেস রদ্রিগেজ, এই প্লেয়ারটাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। ব্রাহিম দিয়াজকে কোনোভাবেই লুইস দিয়াজকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সো একে যদি মনে করেন যে আউটসাইড অফ দ্য বক্সে আটকানো যায়, এই দুইটা প্লেয়ার এইখানে আপনার লেফট উইঙ্গে যে প্লেয়ারটা থাকবে লুইস দিয়াস, এবং এই প্লেয়ারের কানেকশন অর্থাৎ হামেস রদ্রিগেজ এবং লুইস দিয়াসের কানেকশনটা যদি একবার বন্ধ করা যায়, বিশ্বাস করেন ভাই, কলম্বিয়ার পুরো যে অ্যাটাকটা এটা ডিস্ট্রয় হয়ে যাবে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? আমার কাছে যেটা মনে হইতেছে, ব্রাজিলকে এই ম্যাচটা জিততে হলে অবশ্যই কাউন্টার অ্যাটাকের দিকে বেশি ফোকাস দিতে হবে। তাদের উইঙ্গারদেরকে বেশি পরিমাণ আপনার এরিয়া কাভার করতে হবে। মিডফিল্ডারদেরকেও মোটামুটি আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার যারা রয়েছে এদেরকে আপনার সেই লেভেলে সতর্ক থাকতে হবে। আর সেন্টার ব্যাক যারা রয়েছে সেন্টার ব্যাকদের তো অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এরা কিন্তু আপনার ক্রসিং ফুটবল খেলে। সো ক্রসিং ফুটবল যখন খেলবে এরিয়ালে বলগুলো ক্লিয়ার করতে হবে। সো এটাই হচ্ছে মোটামুটি টেকনিক। তো এই ম্যাচটা সম্পর্কে আমার ওপিনিয়ন হচ্ছে, আমার কাছে মনে হইতেছে যে এই ম্যাচটা কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়ে দিতে পারবে ব্রাজিল। এই ব্যাপারে আপনাদের মতামত কি? যদিও আমার প্রেডিকশন তেমন একটা মিলে না। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি, আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।